আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। তোমরা ভাবলে কি করে যে 2 বছর পর ডাক্তার হয়ে বের হবে সে কিনা বিয়ে করবে গ্রামের একটি গাইয়া অশিক্ষিত মেয়েকে? আমার বন্ধু বান্ধবের কাছে মুখ কিভাবে দেখাবো? জাঙ্কু, তুমি এগুলো কি বলছো? এই শিক্ষা দিয়ে আমরা তোমাকে বড় করেছি। মা, এখানে শিক্ষার কথা আসছে না। তুমি জানো আমি তেকে মোটেও পছন্দ করি না। সেখানে সারা জীবন ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। জাঙ্কু, আমার একটা কথা শোনো। তের সমস্যার কারণেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি শুধু বিয়ে করো, ওর বাকি দায়িত্ব আমরা নেব। বড় মা, তে যে সমস্যার কথা তোমরা বলছো ওটা অন্যভাবে সমাধান করা যায়। দেশে অনেক ভালো ছেলে আছে যারা বিয়ে করতে চায়, তাদের কাছে গিয়ে বিয়ে দাও। আমার গলায় ঝুলাতে চাচ্ছ কেন? জানো তুমি কিন্তু তোমার বড় মাকে অপমান করছো। তুমি কি ভুলে গেছো তোমার বড় মা তোমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে? না মা, আমি ভুলিনি। আমি বড় মাকে যথেষ্ট সম্মান করি আর ভালোবাসি, তোমার থেকেও বেশি। কিন্তু তাই বলে আমার জীবনের বিনিময় না। কথাটি শুনেই নেন্সি ঠাস করে একটি চর বসিয়ে দিল জাঙ্কুকে। মা, তুমি আমাকে মারলে? নেন্সি, তুই এটা কি করলি? জাঙ্কুক, আমি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি আমার সেই ছোট্ট কুকিটা এখন এত বড় হয়ে গেছে। যাক, এখানে আমি আর কোনো কথা শুনতে চাই না। আরে তুমি কাজী সাহেবকে বিদায় দিয়ে পাঠিয়ে দাও আর তোমরা সবাই যার যার রুমে চলে যাও। জাঙ্কুক, তুই মন খারাপ করিস না। আমি তোর সকল সিদ্ধান্তে সম্মান জানাই। কথাটি বলেই জিম উপরে চলে গেল। তেও চলে গেল জিমিনের রুমে। রুমে গিয়ে তে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুমি সবকিছুর জন্য দায়ী মা। আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে আজকে আমার এত কিছু শোনা লাগতো না। কেন চলে গেলে আমাকে ছেড়ে? কেন এই স্বার্থপর দুনিয়ায় আমাকে রেখে গেলে? তুমি তো বেঁচে থাকতে চেয়েছিলে যে আমি অনেক দূর পড়াশোনা করি। তো আজকে কেন আমাকে এই অপবাদ শুনতে হলো? আমি অশিক্ষিত। আমি কি পাপ করেছি? যদি মৃত্যু পাপ না হতো তাহলে আজকেই আমি তোমার কাছে চলে যেতাম। কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে হবে না। আমার জীবনে তো শুধু কষ্টই আছে। এই বলে তে কান্না করতে লাগলো। রাতের বেলা জাঙ্কু নিচে নেমে দেখে নিচে কেউই নেই। ন্যান্সি রান্নাঘরে কাজ করছে। মা, বড় মা কই? ভাবির শরীরটা ভালো নেই তাই শুয়ে আছে। তুই টেবিলে বস, আমি খাবার দিই। না মা, খাবো না। এই বলে জাঙ্কু উপরে চলে গেল। জাঙ্কুক উপরে গিয়ে জিন আর আরেমের রুমে ঢুকে গেল। নক না করে কারো ঘরে ঢুকতে নেই সেটা তুমি জানো না? আরেম বলে উঠল। মা বাবার ঘরে আবার নক করে ঢুকতে হয় নাকি? বড় মা কই? তোমার বড় মা মাত্র ঘুমালো, এখন ডাক দিও না। ও, বড় মা খেয়েছে? না, খাইনি। উঠলে আমি খাইয়ে দেব। তুমি এই নিয়ে চিন্তা করো না, এখন তুমি যাও। আচ্ছা, লাইটটা নিবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, বড় মার শরীরটা ভালো না। বলেই নিজের ঘরে চলে গেল জাঙ্কুক নিজের বিছানায় শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, এখানে আমার কি দোষ? ছোট থেকেই এই বাড়িতে আসতো আর আমার ভালোবাসায় ভাগ বসাতো, আর এখন ভাগ বসাতে পার্মানেন্ট ভাবেই আসতে চায়। ও তো জানে আমি ওকে পছন্দ করি না, তাও কেন ও বিয়েতে রাজি হলো? সবই বুঝি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এটাও করেছে, কিন্তু আমি তো তা হতে দেব না। এই কথা ভাবতে ভাবতেই জাঙ্কুক ঘুমিয়ে। জাঙ্কুক হলো নেন্সি আর জেহপের একমাত্র ছেলে, আর জিন আর আরেমের মেয়ে জিনি। জেহপ আর আরেম দুই ভাই, আর তে হলো জিনের ভাইয়ের মেয়ে। তের যখন 7 বছর বয়স তখন ওর মা মারা যায়। জিনেই তের বাবাকে জোর করে বিয়ে দিয়েছে। ভেবেছে তেকে দেখাশোনা করার জন্য একটি লোক লাগবে আর সংসারও তো দেখতে হবে। এই ভেবে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়েছে। মোটামুটি প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে তের সৎমা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তে তখন খুবই ছোট ছিল, ও কিছুই বুঝতো না। সংসারে টুকটাক টুকটাক কাজ করাতো, তেও হাসি মুখে সবই করতো। তে যে ওর সৎমাকে খুবই ভালোবাসতো। কিন্তু আস্তে আস্তে কাজের পরিমাণটা বেড়ে গেল। এদিকে তের সৎমাও প্রেগনেন্ট হলো। প্রেগনেন্ট অবস্থায় তে মোটামুটি সংসারের সব কাজই করতো। তারপরে দিন যেতে লাগলো, তের একটি ভাই হলো। ভাই হওয়ার পর সংসারের সব দায়িত্ব তের উপরে এসেই পড়লো। সংসারের সব কাজকর্ম এবং ছোট ভাইকে দেখাশোনা করা। তে যেন অনেক কষ্ট করে জীবন পার করছিল, কিন্তু সে কিছুই তার বাবাকে বলতো না। কারণ সকালবেলায় তার বাবা মাঠে কাজ করতে যেত আর রাত্রে আসতো সারাদিনের ক্লান্ত শরীর। সে বলে তার বাবাকে কষ্ট দিতে চায়, কিন্তু তে যখন এই জীবনের উপরে অতিষ্ঠ হয়ে পড়েছিল যে তার যখন খেলার সময় তখন তার এই সংসারের পুরো হালটা ধরতে হয়, তখন সে একদিন তার বাবাকে বলেছিল
তার বাবা তার সৎমাকে জিজ্ঞাসা করলে তার সৎমা জিনিসটা এমন ভাবে প্রিটেন্ড করে যে সংসারে এইটুকু কাজ তো করতেই পারে, এখন তো আর ও ছোট নেই, ওর তো 10 বছর হয়ে গেছে, আর আমার ছেলেটা ছোট, আমি কি বসে বসে খাই নাকি, সবই তো আমি করি, ও তো একটু ছোট ছেলেটাকেই কোলে নেই। এগুলো বললেই তখন তের বাবা থেকে বোঝাতে লাগলো, তোমার মা তো ঠিকই বলেছে, এত বড় সংসার একা সামলাতে তো তার কষ্টই হয়, মা তুমি যদি একটু ছোট ভাইকে না ধরো তাহলে মা কিভাবে করবে। তখন তে বিষয়টা বুঝে গেল যে বাবাকে বলে কোনো লাভ নেই, কারণ এই মহিলা বাবার কাছে মিথ্যে কথা বলে সবকিছু ঠিক করে ফেলবে। কিন্তু সমস্যাটা হলো তারপর থেকে তের মা থেকে গায়ে হাত তুলতে লাগলো। এতদিন টুকটাক যে মারেনি তা না, হালকা পাতলা, কিন্তু তে সেটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে, কারণ তে যখন ছোট ছিল আর মা বেঁচে ছিল, ও দুষ্টুমি করলে ওর মা ওকে মারত, ও এটা স্বাভাবিকভাবেই নিত। কিন্তু ওর বাবার কাছে নালিশ করার পর থেকেই মায়ের বিষয়টা যেন একটু বেশি হয়ে গেল। তে আর সহ্য করতে পারতো না, কিন্তু কাউকে ও কিছু বলতো না ভয়ে, কারণ বললে মা যদি আরো বেশি মারে। এইভাবেই কাটতে লাগলো তের জীবন। তে মাঝে মাঝে ওর ফুপুর বাসায় শহরে বেড়াতে যেত, বছরে 2-1 বার। ওর ফুপু জিন ওকে খুবই ভালোবাসতো, তেও তার ফুপিমাকে অনেক ভালোবাসতো। বেড়াতে গেলে 1 সপ্তাহ 10 দিন থাকতো, তখন যেন ভালোবাসার কোনো অভাব রাখতো না তার ফুপি। তার ফুপি তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো। তের খুব ইচ্ছে হতো তার ফুপির কাছে থেকে যেতে, কিন্তু কিছু যে করার নেই, গ্রামে তার ফিরে যেতেই হবে। তো যখন তে এই বাড়িতে বেড়াতে আসতো তখন জাঙ্কুক তাকে মোটেও পছন্দ করতো না, এটা তেও বুঝতে পারতো, কিন্তু তে কিছুই বলতো না, কারণ তে তো চাপা স্বভাবের মেয়ে। আসলে জাঙ্কুক তেকে পছন্দ করতো না এই কারণেই যে তে যখন আসতো তখন জিন তেকেও ভালোবাসতো, জাঙ্কুককে জিন ভালোবাসে কিন্তু তেকেও ভালোবাসতো, তের প্রতি একটু বেশি খেয়াল নিত। আর জিন সবসময় জাঙ্কুককে বলতো, জাঙ্কুক ও তো থাকবে না, ও তো 2-1 দিনের জন্যই এসেছে, বাবা তুই একটু অ্যাডজাস্ট করে নে। খাবার খাইয়ে দেওয়ার সময় তেকে আগে খাইয়ে দিত, পরে জাঙ্কুক। গোসলের সময় আগে তেকে করিয়ে দিত, ঘুম পাড়ানোর সময় তের দিকে ফিরে ঘুমাতো। আর এই বিষয়গুলো এই জাঙ্কুক ছোটবেলা থেকেই নিতে পারতো না, ওর খুব রাগ হতো তের উপরে, যে ওই আমার জীবনে আসলে আমার জীবন থেকে ভালোবাসা কমে যায়। আসলে জাঙ্কুক তার বড় মাকে নিজের মার থেকেও বেশি ভালোবাসে। ছোটবেলা থেকে জিনি জাঙ্কুককে কোলে পিঠে করে মানুষ করেছে। জাঙ্কুক যখন জন্ম হয় তখন জিমিনের 1 বছর বয়স, আর নেন্সি তখন অনেক অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে প্রায় 1 মাস আর বাড়িতে 6 মাস বেড রেস্টে ছিল। তখন জিনি জাঙ্কুককে নিজের বুকের দুধ খাইয়ে এবং সন্তানের মতো বড় করে তোলে। ছোটবেলা থেকেই জাঙ্কুক জিনের প্রতি পাগল, মার থেকে বেশি জিনের কাছেই বড় হয়ে, আর জিনও জাঙ্কুককে একদম নিজের ছেলের মতোই ভালোবাসে। জিন আর কখনোই বাচ্চা নেয়নি, কারণ জিন মনে করে জিমিন আর জাঙ্কুকই তার ছেলে মেয়ে। এই কারণেই জাঙ্কুক জিনের ভাগটা কাউকে দিতে চায়নি, আর এই সমস্যাটা হচ্ছে। আজকে থেকে 2 দিন আগে তে এই বাসায় বেড়াতে এসেছে। তেকে দেখে জাঙ্কুক একটু রাগ হলেও বাড়ির সবাই খুব খুশি হয়েছে। জিন বরাবরের মতোই তেকে অনেক আদর যত্ন করতে শুরু করেছে। তো জিন তের জন্য একটি জামা এনেছে। তে তাড়াতাড়ি জামাটা পরে দেখতো তোর গায়ে লেগেছে কিনা। ঠিক আছে ফুপি আম্মা, দাও আমি ওয়াশরুমে গিয়ে দেখে আসছি। ওয়াশরুমে যেতে হবে কেন, তুই এখানে বসেই পড়, তো কোনো সমস্যা নেই, ওইটা খুলে এখানে পড়, আমি তো তোর মার মতো, সমস্যা নেই। এখানেই? হ্যাঁ এখানেই পড়। তে জামাটা খুলে ওই জামাটা পরতে নিল, কিন্তু যখন তে জামাটি খুললো জিন খেয়াল করলো তের পিঠে অনেকগুলো দাগ। তখন জিন বলতে লাগলো, তে তোর পিঠে এগুলো কিসের দাগ? কই ফুপি আম্মা কিসের দাগ? ওটা কিছু না, ওগুলো হলো একটু গাছ থেকে পড়ে গিয়েছিলাম তো তাই। গাছ থেকে পড়ে গিয়েছিলে মানে? না এগুলো তো গাছের থেকে পড়ে যাওয়ার কোনো দাগ না, এগুলো তো মনে হয় তোর পিঠে কেউ অনেক জোরে জোরে আঘাত করেছে সেই দাগ। কই না ফুপি আম্মা কিছু না। তে তুই আমাকে সত্যি করে বল, তুই কিন্তু এখন আর ছোট না, তোকে সবসময় আমি সবকিছু জিজ্ঞাসা করি, তুই কখনোই কিছু বলিস না। আর এখন তো তুই বড় হয়ে গেছিস, আর কিছুদিন পরেই তোর এসএসসি পরীক্ষা, তুই এখন আমার থেকে লুকাবি? তুই সত্যি করে বল কি হয়েছে। এরপরে তে সবকিছুই ওর ফুপি আমাকে আস্তে আস্তে বলতে লাগলো। আর জিনের কথাগুলো শুনে তের উপরেও খারাপ লাগছিল, আর তার ভাই বউয়ের উপরেও খুব রাগ হচ্ছিল। জিনের মাথা এতটাই গরম হয়ে গিয়েছে যে সে ফোন করে তার ভাইকে আসতে বলে, আর আরেনকে বলে কাজে নিয়ে আসতে। জিন ভেবেছে যে আজকেই তেকে জাঙ্কুকের সাথে বিয়ে দিয়ে এই বাসায় রেখে দেবে, গ্রামে আর পাঠাবে না। আর তারপরের ঘটনা তো তোমরা জানো, কিন্তু জাঙ্কুক এই বিষয়ে কিছুই জানতো না। ওর কলেজ ছিল, আর কলেজ থেকে ও ফিরে এসে বাসায় আসতেই বাসায় অনেক লোকজন দেখে, ও কিছু বিষয়ে মনে না করে রুমে চলে যায়। আর জিন ওকে একটি পাঞ্জাবি পরে নিচে আসতে বলে, আর নিচে এসে ও হঠাৎ বিয়ের কথা শুনেই ওর মাথা গরম হয়ে যায়, আর এই সমস্ত ঘটনাগুলো ঘটে।
তো চলো আমরা গল্পে ফিরে যাই। পরের দিন সকালবেলা তে আর তার বাবা খুব ভোরেই বাসা থেকে চলে যায়। যাওয়ার আগে তে জিনের রুমে আসে। পুপিমা, আমরা তাহলে যাই। যাই না মা, আসি বলতে হয়। আর আবার আসবি তো এই বাসায়? না পুপিমা, আর আসবো না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, আর এই কষ্টের কারণ আমি বুঝতে পারিনি যে তোর জীবনে এত বড় একটা ঘূর্ণিঝড় হয়ে আসবো আমি। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না। তুই এসএসসি পরীক্ষাটা দিয়ে তারপরে আমি তোকে এই শহরে নিয়ে আসবো এবং তোকে কলেজে ভর্তি করে দেবো। তুই হোস্টেলে থেকে পড়ালেখা করবি, তুই কোনো টেনশন করবি না। তোর জীবনের সবকিছু আমার সাথে শেয়ার করবি। তোকে কিছু বললে আমাকে বলবি, আমি ব্যবস্থা নেব। আচ্ছা পুপিমা, তুমি চিন্তা করো না। আমি এত বছর যখন থাকতে পেরেছি, এখনো থাকতে পারবো। আসলে মা অতটাও খারাপ না তোমরা যতটা ভাবছো। যাই হোক, তোমার এত কিছু বলতে হবে না। তুমি সাবধানে যাও, ঠিক আছে? আর তোমার বাবাকে কিছু বলার দরকার নেই, তাহলে ও আবার টেনশন করবে। আচ্ছা ঠিক আছে পুপিমা, যাই তাহলে। আচ্ছা যাও বলে দিন শুয়ে রইল। আর তে আর তার বাবা বাসা থেকে চলে গেল। সকাল 9টার সময় জাঙ্কু ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে নিচে আসে। এসে মা, বড় মা এখনো ওঠেনি? না, তোর বড় মা এখনো নিচে নামেনি। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলের উপরে বস, আমি তোকে খাবার দিচ্ছি। মা, একটা প্লেটে দুইজনের খাবার দাও। কেন একটা প্লেটে দুইজনের খাবার দেবো কেন? রাত্রে খাইনি, এখনো খাইনি, খুব খিদে লেগেছে। তুমি দাও তো, এত কথা বলো। ন্যান্সি 2 প্লেট খাবার দিল। জাঙ্কু খাবার নিয়ে জিমের রুমে চলে গেল। বড় মা উঠেছো? হ্যাঁ জাঙ্কু, উঠেছি। আয় বস। কি খবর, খাবার খাওয়া হয়েছে? না খাইনি। এখন তুমি তাড়াতাড়ি ওঠো তো, তুমিও তো কিছু খাওনি। হ্যাঁ আমিও খাইনি, মাথাটা খুব ধরেছিল, এখন অবশ্য ভালো লাগছে। হ্যাঁ আমি রাত্রে এসেছিলাম তোমার খোঁজে। তুই এসেছিলি এখানে? হ্যাঁ এসেছিলাম, দেখলাম তুমি ঘুমিয়ে, তাই আর ডাকলাম না। তো তুই খেয়েছিস? না খাইনি, খাবো কিভাবে? একজন যে আমাকে খাইয়েই দেয়নি, না খাইয়ে দিলে কি আমি খেতে পারি? জানকুক, এখন তুই বড় হয়েছিস, আমিও তো বয়স হয়েছে, আমার বিষয়টাও তো বুঝবি। হ্যাঁ হ্যাঁ বুঝি, এই জন্যই তো খাবার নিয়েছি। এখন উঠে বসো তো, তাড়াতাড়ি আগে নিজে খাও, তারপর আমাকে খেয়েই দাও। আমার অনেক খিদে লেগেছে, কালকে রাত্রেও কিছু খাইনি। কি বলিস তুই এগুলো? এরকম পাগলামি শুরু করছিস কেন? তুই কালকে রাত্রেও খাসনি। যাক, এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই বলেই জিনের মুখে খাবার তুলে দিতে লাগলো জাঙ্কুক। জিনকে খাইয়ে তারপর জাঙ্কুক বলল, এখন আমাকে খাইয়ে দাও। জিন জাঙ্কুককে খাইয়ে দিল। তারপরে জিনকে ওষুধ খাইয়ে তারপরে জাঙ্কুক বলতে লাগলো, বড়মা তুমি কি আমার উপরে রাগ করেছো? না রে জাঙ্কুক, আমি তোর উপরে রাগ করতে যাবো কেন? তুই আমার ছেলের মতো, তোকে যেমন আমি ভালোবাসি তোকেও ভালোবাসি, আর আমি তোর সিদ্ধান্তকে সম্মান জানাই। এটা তো আমি কালকেই বললাম। এই নিয়ে তুই কোনো চিন্তা করবি না, তোর পড়াশোনায় যেন এই বিষয়ে কোনো প্রভাব না পড়ে। আমি চাই আমার ছেলে ডাক্তার হয়ে বেরোক আর সবার সেবা যত্ন করুক। এটা নিয়ে যেন তোর পড়াশোনার উপরে কোনো প্রভাব হয় না। তুই যা চাবি তাই হবে। কথাগুলো বলে জিন চুপ করে রইল আর জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। এরপরে কেটে গেছে 6 মাস। বাড়ির পরিবেশটা আগের মতো আর হাসি খুশি নেই। জিনের মন সবসময় খারাপ থাকে, মুখটা মলিন হয়ে থাকে। জাঙ্কুক বিষয়টা খেয়াল করেছে, কিন্তু ও কিছুই বলেনি। জাঙ্কুকের সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। ওদিকে তেরও এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট বের হয়েছে। তে 4.75 পেয়েছে। আগামীকালকে জিন তেকে আনতে গ্রামের বাড়িতে যাবে। তো জাঙ্কুক তো এই বিষয়ে জানে না। জাঙ্কুক জিনের কাছে এসে বলল, বড় মা আমার তো পরীক্ষা শেষ হয়ে গেল, ভাবলাম কালকে একটা পার্টি দেবো বাসায়, ছোট করে পার্টি। বাড়িতে অনেকদিন ধরে কোনো পার্টি দেওয়া হয় না, কোনো আনন্দ উৎসব হয় না। চলো কালকে আমরা একটা ছোট করে পার্টি দিই, তাহলে বাড়িতে একটা আনন্দ উৎসবের পরিবেশ সৃষ্টি হবে। জাঙ্কুক, কিন্তু কালকে যে আমি একটু গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে যাবে কেন বড় মা? একটু কাজ আছে, এটা তো বলতে পারবো না তোমাকে, কিন্তু পার্টিটা না হলে আমরা গ্রামের বাড়ি থেকে এসে করি। বড় মা দেখলা, আমি একটা জিনিস বললাম আর তোমার গ্রামের বাড়িটা তোমার কাছে জরুরি হয়ে যায়, এটাই আমার ভালো লাগে। ন্যান্সি বলে উঠলো, জাঙ্কুক এটা তুমি কি বলছো? তোমার বড় মার একটু জরুরি কাজ আছে, এই জন্যই সে যাবে। আর সে তো বললো যে এসে তারপরে অনুষ্ঠানটা না হলে করবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাহলে কবে আসবে তুমি? আমি 2 দিন থেকে তারপরে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো আর সাবধানে যেও, ওষুধপত্র সবকিছু নিয়ে যাও। কথাগুলো বলেই জাঙ্কুক উপরে চলে গেল। পরের দিন জিন তার গ্রামের বাড়ি চলে গেল। জাঙ্কুক কলেজ থেকে ফিরে এসে জিনকে দেখতে পেল না। জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক বেশিরভাগ সময় ওর বড় মা আর জিমিনের সাথেই কাটায়। তো আজকে তো আর বড় মা নেই, জিমিনও গেছে বড় মার সাথে। জাঙ্কুকের একা একা খারাপ লাগছে। তাই জাঙ্কুক ওর দিদার রুমে গেল। ডার্লিং, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসো ভিতরে। এতদিন পর আমার কথা মনে পড়লো দাদু ভাই।
আর সুইটহার্ট, তোমার কথা কি আমি বলতে পারি? আসলে পরীক্ষা ছিল তো, এই চাপে, পড়াশোনার চাপে তোমার কাছে আসতে পারিনি। তুমি কি করতেছো সুইটহার্ট? এই তো বসে আছি। আমি ভাবলাম আমরা হয়তো বা লোয়ার ক্লাসের, তোমার সমাজে আমাদের চাই না, তাই হয়তো বা তুমি আমাকে ভুলে গেছো, আসো না আমার কাছে। কি বলতেছো সুইটহার্ট এগুলো? তোমার সমাজ, লোয়ার ক্লাস, এগুলো কি তোমার সাথে হয়? তুমি হলো আমার সুইটহার্ট, আমার জীবন সঙ্গী। দাদু তো আমাকে তোমার হাতে দিয়ে গেছে না? হ্যাঁ, তাহলে তুমি এই সমস্ত কি কথা বলতেছো? আমি তো বুঝলাম না। না, আমি ভাবছি যে তুমি তো বড় হয়ে গেছো, এখন তোমার বন্ধু বান্ধব আছে, আমাকে আবার তুমি যদি সুইটহার্ট বলো তাহলে আবার তোমার মান সম্মানে বাদ দেখি না। সুইটহার্ট, এই সমস্ত কথা তুমি আমাকে বলতে পারলে? তুমি এখনো সেই পিছনে বেশ নিয়ে আছো। এই জন্যই তো বলে যে বুড়ো মানুষ আসলে একটু অন্যরকম হয়। আচ্ছা যাই হোক, ওই কথাগুলো বাদ দাও, তোমার কাছে গল্প করতে আসছি। বলো তো, তুমি তোমার জীবনের গল্পগুলো বলো তো। দাদুর সাথে তোমার কিভাবে দেখা হলো? কতদিন প্রেম করেছো তোমরা? প্রেম তোর দাদুর সাথে? আমাদের সময় আবার ওই প্রেম টেম ছিল না, এখন যেমন আছে। তবে তোর দাদুকে আমি ভালোবেসেছি বিয়ের পরে। আরে হ্যাঁ হ্যাঁ, বলো কিভাবে কিভাবে দাদুর সাথে তোমার দেখা হলো, সেটাই বলো, সেই কাহিনী শুনবো। শোন তাহলে, আমি হলাম ছোট থাকতে, যখন আমার 10 বছর বয়স, তখন আমার মা মারা যায়। তারপরে আমার বাবা একটা বিয়ে করে। তো আমার সৎ মা আমাকে বেশি ভালোবাসতো না, সংসারের সব কাজকর্ম আমাকেই করাতো। তো আমি ভাবতাম যে যাক, সমস্যা কি, এটা তো আমারও সংসার, আমিও সব কাজকর্ম করতাম। কিন্তু মা কাজকর্মের সাথে সাথে একটু দেরি হলেই আমাকে মারধরও করতো। তো আমি বাবাকে বলেছি, কিন্তু বাবা তার কোনো প্রত্যুত্তর করেনি। সংসারে আরো অশান্তি বেড়ে যেত বাবা যদি কিছু জিজ্ঞাসা করতো। আর মাও আমাকে খুব মারধর করতো, সারাদিন তো আর বাবা থাকতো না। এমনই একদিন, তখন আমার 12 বছর বয়স, আমি মাঠে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি। তখনই আমাকে তোর দাদুর বাবা আমাকে যেতে দেখেছে। আমাকে যেতে দেখে দাঁড় করিয়ে আমার নাম, ঠিকানা সবকিছু জেনে নিল। তারপরের দিন আমাদের বাড়িতে এসে হাজির, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর দাদুর সাথে। আসলে আমাদের গ্রামে তোর দাদুর অনেক জায়গা জমি রাখা আছে, সেগুলো দেখতেই সে গিয়েছিল। আর আমাকে মাঠে দেখতে পেয়ে তার পছন্দ হয়। এরপরেই আমার বিয়ে হয়ে যায় 2 দিনের মাথায়। বউ করে যখন আমাকে এই বাড়িতে আনলো, তোর দাদু বাসর ঘরে আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি চুপ করে রইলাম। তখন তোর দাদু বলল, দেখো লিসা, আমি তোমার সম্পর্কে কিছু শুনেছি। সৎ মায়ের সংসারে তুমি ছিলে, তোমার মনে অনেক কষ্ট। আমি চাই আমার ঘরে এসে তুমি এক বিন্দু কষ্ট না পাও। এই বলে আমাকে সান্ত্বনা দিল। আর সেই সারা রাত আমরা দুজন গল্প করেই কাটিয়ে দিলাম। সেই দিনের পর থেকে তোর দাদু আমাকে আর কষ্ট পেতে দেয়নি। তাই আমি বুঝি সৎমার সংসারে থাকার জীবনে কষ্টটা কি। দিদা, তুমি এটা কি বলতেছো? তুমি এখানে এই কথাগুলো আনলে কেন? আসলে আমি ভেবেছিলাম যে দাদু ভাই, তোর সাথে একদিন কথা বলবো। শোন, এর বিষয়টা তো তুই জানিস, ও সৎমার সংসার থাকে। আমি ওর বিষয়টা ভালো মতোই বুঝতে পারি, কারণ ওই জায়গাটায় আমিও ছিলাম। দেখো সুইটহার্ট, আমি আসলে তেকে অপছন্দ করি না। আসলে আমি বিয়েটা ভাঙতে চেয়েছিলাম, তাই এই কথাগুলো বলেছি। হ্যাঁ দাদু ভাই, বুঝছি তুমি বিয়েটা ভাঙতে চেয়েছো, কিন্তু তুমি কথাগুলো যা বলেছো তাতে তেকে অনেক বেশি অপমান করা হয়। তুমি বিয়েটা অন্যভাবে বললেও ভেঙে যেত। তুমি যদি একবার বড় বৌমাকে বলতে যে তুমি এ বিয়ে করতে চাও না, তাহলে বড় বৌমা তোমাকে জোর করতো না, বিয়েটা ভেঙে দিত। কিন্তু তুমি যে কথাগুলো বলেছো, ওটা আসলে বলা তোমার ঠিক হয়নি। আমি বুঝতে পারছি সুইটহার্ট, আমি এটা নিয়ে অনেক ভেবেছি। বড় মার মুখের দিকে আমি তাকাতে পারি না, বড় বাবার মুখের দিকে আমি তাকাতে পারি না। কিন্তু এখন আমি কি যে করি, ওই দিনের পর থেকে আমার খুবই খারাপ লাগছে এর জন্য। আসলে আমি সেই কথাগুলো বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। শোনো দাদু ভাই, তুমি একটা কাজ করো, এর সাথে যদি কখনো দেখা হয় তাহলে তুমি ওর কাছে ক্ষমা চেও, ঠিক আছে? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এমনি মেয়েটির জীবনে অনেক কষ্ট। তারপরে আবার ওই দিন তোমার কথাগুলো শুনে হয়তো বা মেয়েটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওকে সুইটহার্ট, আমি যদি ওর সাথে কখনো দেখা হয় আমি অবশ্যই ওর কাছে ক্ষমা চেয়ে নেব। তাহলে আজকে আসি। কথা বলেই জানকো বেরিয়ে গেল নিজের রুমে। রুমে গিয়ে ভাবতে লাগলো,
তের কথা। আসলেই তো তের জীবনে কত কষ্ট, কিন্তু ওই দিনকার ওইভাবে না বললেও পারতো, না অপমান করলেও পারতো। এইভাবেই কেটে গেল প্রায় অনেক দিন। তে এই শহরে এসে ভর্তি হয়েছে, হোস্টেলে থাকছে আর কোচিং করছে। জাঙ্কুক কলেজ থেকে একদিন ফিরতে দেরি হয়ে যায়। ওর একটা কাজ ছিল, যে রাস্তা দিয়ে গেলেও তাড়াতাড়ি হয় ওই রাস্তা না, একটু অন্য রাস্তা দিয়ে ও যাচ্ছিল। আসলে ওই রাস্তাটা ছিল তের কলেজের কাছে। তে কোচিং করতে যাচ্ছে আর জাঙ্কুক ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করেই জাঙ্কুক তেকে দেখলো। দূরে তে একটা বৃদ্ধ মহিলাকে খাবার খাওয়াচ্ছে। এমন পরম যত্নে খাবার খাওয়াচ্ছে, মনে হচ্ছে যেন মা তার সন্তানকে খাইয়ে দিচ্ছে। জাঙ্কুক বিষয়টা দাঁড়িয়ে থেকে লক্ষ্য করলো। তেকে অনেক সিদ্ধ লাগছে, অনেক সুন্দর লাগছে দেখতে। জাঙ্কুক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে চলে গেল। তে জাঙ্কুককে দেখলো না। এরপর থেকেই জাঙ্কুকের কেমন যেন তের প্রতি একটা টান ফিল হচ্ছে। মনে হচ্ছে কি যেন ওর জীবনে নেই। তেকে দেখার জন্য ওর কেমন যেন আনচান আনচান করছে। এরপর থেকে জাঙ্কুক প্রতিদিনই দেরি করে কলেজ থেকে আসে এবং ওই রাস্তা দিয়েই যায়। প্রায় দিনই জাঙ্কুকের তের সাথে দেখা হয়। কোনোদিন দেখে তে কোনো বৃদ্ধকে খাওয়াচ্ছে, অথবা কাউকে রাস্তা পার করে দিচ্ছে, অথবা রাস্তার কোনো পথ শিশুর সাথে হেসে হেসে কথা বলছে। তেকে আগে কখনোই জাঙ্কুক এতভাবে খেয়াল করেনি। তেকে দেখে যেন ওর পরাণ জুড়িয়ে যায়। ওর চোখ জুড়ানোর জন্যই ও প্রতিদিন তেকে দেখার জন্য আসে। মনে হয় তেকে ও মনে মনে ভালোবাসতে শুরু। তের সাথে যেদিন জাঙ্কুকের দেখা না হয়, ওই দিন জাঙ্কুকের মন মোটেও ভালো থাকে না। ওর মন অনেক খারাপ থাকে। মনে হয় যেন ওর হৃদয় থেকে কি যেন কেটে নিয়ে গেছে। অনেক বিষণ্ণ থাকে সারাদিন, মন খারাপ থাকে। যেই দিন তের সাথে ওর দেখা হয় সেই দিন ওর অনেক ভালো লাগে। জাঙ্কুক বুঝতে পারে যে ও তেকে ভালোবেসে ফেলেছে। তো একদিন জাঙ্কুক একটা ছোট মেয়েকে ফুল দিয়ে তের কাছে পাঠায় আর ও আড়ালে দাঁড়িয়ে। পামনি, এই ফুলটা নে। কে পাঠিয়েছে এই ফুল? জানি না পামনি, চিনি না, তবে ওনারে প্রায় সময় দেখি এহেন দিয়া উনি যায়। না, আমি ফুল নিতে পারবো না, যে দিয়েছে তুমি তাকে দিয়ে দিও। নেন না পামনি, উনি আমার এই ফুলের টাকাও দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি না নেন তাইলে আমি ফুল দিয়ে কি করব? তুমি আরেকজনের কাছে বিক্রি করে দিও, ঠিক আছে? অথবা যে তোমাকে দিতে বলেছে তাকে দিয়ে দিও। কথাটি বলেই তে চলে যায় কলেজে। জাঙ্কুক দূর থেকে দাঁড়িয়ে সবই দেখছিল। এরপর থেকে জাঙ্কুক প্রতিদিনই ওই মেয়েটিকে দিয়ে তের জন্য ফুল পাঠায়, কিন্তু তে একদিনও ফুল নেয়নি। হঠাৎই একদিন কিছু ছেলে তেকে রাস্তায় দাঁড়িয়ে ডিস্টার্ব করছিল। কি গো সুন্দরী, একা একা কোথায় যাচ্ছ? আমাদেরকেও সাথে নিয়ে যাও। তে কোনো কথা বলে না, খুবই ভয় পায় এবং তাড়াতাড়ি দৌড়ে কলেজের ভিতরে চলে যায়। ব্যাপারটি জাঙ্কুকও পিছন থেকে খেয়াল করেছে। জাঙ্কুক ওদের কাছে এসে বলল, কি খবর? কি মেয়ে দেখলেই কি রাস্তায় তাদেরকে প্রেজেন্ট করতে মনে চায়? একদম কানের নিচে দিয়ে পুলিশের কাছে ধরেই দেব। আরে শালা, তুই কে? তুই আমাকে লাগে আইছো, জানোস আমরা কেডা? তোর হাত পা ভাঙিয়া এককালে হাসপাতাল পাঠাই। এই বলেই একটা ছেলে জাঙ্কুকের দিকে এগিয়ে আসলে জাঙ্কুক তাকে বেধম মারধর করে, একদম মেরে সবার হাড়গোড় ভেঙে দেওয়ার মতো অবস্থা। শালা, আমার জানের দিকে হাত দিস, তোর চক্ষু উঠিয়ে ফেলবে। কথাগুলো বলছে আর মারছে। তারপরে স্থানীয় লোকজন এসে ওদেরকে মিটমাট করে সরিয়ে নেয়। জাঙ্কুক সেই মেয়েটির কাছে ফুল দিয়ে চলে যায়। তারপরে তে কোচিনে আসলে, আপামনি, এই যে আপনার ফুল। তুমি কেন আমার জন্য প্রতিদিন ফুল আনো? জানো আমি ফুল নেই না। তুমি সেই লোকটাকে বলতে পারো না যে আমি ফুলগুলো নেব না? আপামনি, নেন না, উনি আপনারে অনেক ভালোবাসে। আইজ গো আপনারে যেই পোলারা করছিল না, খারাপ কথা কইছিল না, এগুলো আমাদের জম্মে শেষে শেষে। নেন না আপামনি, তুমি দেখতেও অনেক সুন্দর, আপনার লগে মানাইবে। শোনো, তুমি ছোট, ছোটর মতো থাকবে, ঠিক আছে? আর ওনাকে বলবে এরকম পিছনে বসে উনি ফুল দেয় কেন, সাহস থাকলে যেন আমার সামনে আসে। কথাটি বলে তে আজও ফুল না নিয়ে চলে গেল। তে সমস্ত কথাই জাঙ্কুক একটি দোকানের ভিতর থেকে শুনছিল। এর পরের দিন জাঙ্কুক আবারও সেই দোকানে এসে বসে রইল। দেখলো তে একটি ছেলের সাথে বসে ফুচকা খাচ্ছে। হ্যাঁ, ছেলেটিকে জাঙ্কুক চেনে। ও হলো ইয়োনো। ইয়োনোর সাথে তেকে দেখে জাঙ্কুকের মাথাটাই গরম হয়ে গেল। কি করবে বুঝতে পারতেছে না। ভিতরে ভিতরে মনে হয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হঠাৎই ওর মাথায় একটা বুদ্ধি আসলো। ও হাতে ফোন টিপতে টিপতে রাস্তার পাশে এগোচ্ছে। ও এমন একটা প্রিটেন্ড করছে যে ও তে আর ইয়োনোকে দেখেনি। হাঁটতে হাঁটতে হঠাৎই ইয়োনোর কাছে গিয়ে মোবাইলটা ফেলে দিল। তারপরে উঠিয়ে দাঁড়াতেই ইয়োনো, আরে জাঙ্কুক ভাইয়া আপনি?
কি করছো? এই তো তে আর আমি ফুচকা খেতে আসলাম। রাস্তার পাশে ফুচকা খাও, এটা কি স্বাস্থ্যের জন্য কি খুব ভালো নাকি? না ভাইয়া, আসলে আমি তেকে নিতে আসছিলাম। ওর কলেজে 7 দিন বন্ধ আছে, তো ওর আবার প্রাইভেটও আছে। বাড়িতে গেলে তো আর প্রাইভেট পড়াটা হবে না, তাই বাবা বললো তেকে 1 সপ্তাহের জন্য আমাদের বাসায় নিয়ে যায়। এই 1 সপ্তাহ ও আমাদের বাসায় থাকবে। তো ভালো কথা, আচ্ছা খাও, যাও, দেখা হয়ে ভালো লাগলো। আর যাওয়ার সময় 2টা ওষুধ কিনে নিয়ে যাও। যেভাবে ঘাড় নিচু করে রেখেছে, মনে হচ্ছে তো ঘাড় ব্যথা আজকে রাত্রে আর ঘুমাতে পারবে না। যদি ওষুধ খাও তাহলে অনেক ভালো হবে। কার কথা বলছেন ভাইয়া? এই তো তোমার পাশের জনের কথা বলছি। এসেই তো দেখছি একদম মাথা যে নিচ দিয়ে রেখেছে, মনে হয় এখনই ঘাড় খুলে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তো ডাক্তার হওয়ার আগেই একদম রোগী দেখে বলতে পারো যে কার কি অসুখ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় চলে যাও, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, হয়তো বা বৃষ্টি নামতে পারে। বলেই জাঙ্কু পাশ কাটিয়ে চলে গেল। আর এদিকে ইউনো আর তে ফুচকা খেয়ে বাসায় চলে গেল। জাঙ্কুকের খুব রাগ হলো। 1 সপ্তাহ বন্ধ পেয়েছে, এই 1 সপ্তাহ তেকে দেখতে পারবে না। 1 সপ্তাহ ওর কেন মামার বাসায় যাওয়ার দরকার হলো? ওদের বাসায় তো আসতে পারতো। না, সে তো আসবে না, সে তো একদম মহৎ ব্যক্তি। এই কথাগুলো ভাবতেছে আর মনে মনে চিন্তা করছে কিভাবে এই 1 সপ্তাহের মধ্যে তের সাথে দেখা করা যায়। পরের দিন সকালবেলা জাঙ্কুক জিনের রুমের পাশ থেকে যাচ্ছিল, তখন জিমিনকে বলছিল তে তো ওর মামার বাসায় গিয়েছে, আমরা কাল না হয় পরশু তের সাথে দেখা করতে যাব। জিমিন, যাবি তুই? হ্যাঁ মা, যাব। ভালোই হবে, তের সাথে অনেকদিন হয় দেখা হয় না, আর ওর মামার বাসা থেকেও ঘুরে আসলাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা কালকে বিকেলে যাব। আচ্ছা মা, আমি কালকে বিকেল রেডি থাকবো, আমরা যাব। কথাগুলো জাঙ্কুক পাশ থেকে শুনছিল, শুনেই রুমে চলে যায়। আর নিজের মাথায় একটা বুদ্ধি আসে যে জিমিন আর জিনের সাথে ও যাবে এর মামার বাসা। পরের দিন জাঙ্কুক রেডি হয়ে নিচে নেমেছে। জিন আর জিমিনও রেডি হয়ে কোনো এক জায়গায় যাচ্ছে। জাঙ্কুক এমন একটা ভাব করছে যেন কিছুই জানে না। বড় মা, জিমিন আপু, কোথায় যাচ্ছ তোমরা? আমরা একটু বাইরে যাব জাঙ্কুক। দেখছো বর্মা, তুমি আগের মতো আর আমাকে ভালোবাসো না। আগে তুমি কোথাও গেলে আমাকে বলতে, জাঙ্কুক যাবি আমার সাথে? আমি না যেতে চাইলেও জোর করে নিয়ে যেতে। আর এখন তোমরা কোথায় যাচ্ছ দুজনে মিলে ঘুরতে, আমাকে নিতে চাইছো? জাঙ্কুক, আমরা যেখানে যাব তো সেখানে ভালো নাও লাগতে পারে। তুমি কিভাবে বুঝলে যে আমার ভালো লাগবে না? আমি যাব তোমাদের সাথে। জাঙ্কুক, তুই জানিস আমরা কোথায় যাব? না, আমি জানি না তোমরা কোথায় যাব, কিন্তু আমি তোমাদের সাথে যেতে চাই। জিমিন আপু, বলো না বড় মাকে একটু বুঝিয়ে, আমি তোমাদের সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চল। তারপরে তারা গাড়িতে উঠে তের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তে জানতো যে ওর ফুপি ওর সাথে দেখা করতে আসবে, এই জন্য তেও সুন্দর করে রেডি হয়ে খুব হাসি খুশি মুখে বসেছিল। নিচ থেকে তের মামি ডাক দিল, তে, তোর ফুপি এসেছে, আয় নিচে আয়। তে হাসি মুখে দৌড়ে সিঁড়ি থেকে নেমে জড়িয়ে ধরলো জিমিনকে। তখনও তে খেয়াল করেনি যে সাথে জাঙ্কুক এসেছে। একটু পরেই সবার সাথে হাসি খুশি কথা বলেই তাকাতেই দেখে সোফার উপরে জাঙ্কুক বসে। জাঙ্কুককে দেখেই তে মাথা নিচু করে মুখ গোমড়া করে রইল। একটু পরে মলিন মুখে বলল, জিমিন আপু, চলো ইউনো ভাইয়ার রুমে যাই, ওখানে গিয়ে আমরা গল্প করি। বলেই জিমিনকে হাত ধরে নিয়ে গেল ইউনোর রুমে। আসলে তে জাঙ্কুকের কাছ থেকে সরে যেতে চাইছিল, তাই এই তড়িঘড়ি। তে, জিমিনকে পেয়ে আমাকে ভুলে গেলি? আমাকে এখানে একা রেখে তুই জিমিনের সাথে গল্প করতে চলে যাচ্ছিস? আমি একা একা এখানে কি করব? ফুপিমা, তুমি মামিমার সাথে কথা বলো, আমি জিমিন আপুকে নিয়ে একটু পরেই চলে আসবো। জিমিন, জাঙ্কুককে সাথে নিয়ে যাও, তো একা একা বসে থাকতে এখানে বোর ফিল করবে। জাঙ্কুক, তুই কি যাবি? হ্যাঁ বড় মা, যাবো। আমি এখানে একা একা বসে আর কি করব? চলো জিমিন আপু, তোমাদের সাথে যাই। কথাটি শুনে তে একটু অস্বস্তি বোধ করলো, কারণ ও তো জাঙ্কুকের কাছ থেকে দূরে যেতেই চাইলো। কিন্তু জাঙ্কুক ওদের সাথে গেলে ও তো ফ্রিলি কথা বলতে পারবে না, আনন্দ করতে পারবে না। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তেকে নিয়ে যেতে হলো ইউনোর রুমে। জিমিন আর জাঙ্কুক 4জন বসে গল্প করছে। তিনজনেই খুব হাসাহাসি করছে, কিন্তু তে কোনো কথা বলছে না, শুধু মাথা নিচে দিয়ে তাকিয়ে আছে। এই যে ইউনো, কালকে যে তোমাকে ঘাড় ব্যথার ওষুধ কিনতে বলেছিলাম, কালকে কি কিনেছিলে? না ভাইয়া, কিনিনি। কি যে করো, কালকে তো মনে হয় ঘাড় ব্যথায় রাতে ঘুমাতেই পারিনি, আর আজকে যে অবস্থা, মনে হয় ঘাড় তো শরীর থেকে খুলেই পড়ে যাবে। তখন কি করবে? হ্যাঁ, আরে ভাইয়া কি যে বলেন, কালকে আমি ওষুধ নিতে চেয়েছিলাম, কিন্তু তেই জোর করে নিতে দেয়নি। কিন্তু ও তো সবসময় হাসি খুশি থাকে, আমাদের সাথে খুবই মজা করে, কিন্তু কেন যে কালকে আর আজকে এরকম করলো? কি হয়েছে রে ইউনো, তোরা কিসের কথা বলছিস? কালকে আজকে আমি তো কিছুই বুঝতে পারি। তারপরে ইউনো জিমিনকে সবকিছু ভেঙে বলে।
আর তিনজনেই হাসতে থাকে। তে চুপ করে বসে গেল। নিচ থেকে, এই ইয়োনো, ওদেরকে সবাইকে নিয়ে আয়, নিচে খাবার দেওয়া হয়েছে, এসে তোরা খেয়ে যা। ওরা সবাই নিচে গেল। নিচে গিয়ে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। তে একদম মাথা নিচে দিয়ে খাবার খাচ্ছে, মনে হচ্ছে খাবার চেবোতেও ওর খুব কষ্ট হচ্ছে। কি রে তে, খাচ্ছিস না কেন? শরীরটা ভালো লাগছে না? না ফুপি না, তেমন কিছু না, এমনিতে। আরে বড় মা, তুমি অনেক কিছু বোঝো না। কিছু কিছু মানুষ আছে, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক কিছু করে। এই যেমন খায় না, মাথা নিচে দিয়ে থাকে, যেন মনে করে সবাই তার দিকেই তাকায়, তাকে নিয়ে পাঁচটা কথা বলে। এগুলো আসলে মানুষ পছন্দ করে। কি বলছিস জানতো এই সমস্ত কথা? চুপচাপ খা। খাওয়া শেষে সবাই নিচে বসে গল্প করছিল। সবাই মোটামুটি হাসি খুশি কথাবার্তা বলছিল। তেই চুপ করে রইল। হঠাৎই, এই তে, তুই একটা গান গা না, একদম মুখ উমরা করে বসে রয়েছিস, ভালো লাগে না? আপু এখন ভালো লাগছে না, আর গলাটাও বেশি ভালো নেই, তাই গান গাবো না। আরে জিমিন আপু, তুমি কাকে গান গাইতে বলছো? মানুষকে বেশি সাদাসাদি করো না, বেশি সাদলে ভাব বেড়ে যায়, নিজেকে আবার সেলিব্রিটি ভাব। আরে জাঙ্কুক, কি বলছিস এসব? গান আতে, গান গানা, তুই তো ভালো গান গাইতে পারিস, একটি গান গা। তারপরে তে একটি গান ধরলো। সবাই চুপ করে রইল। অনেক সুন্দর গান, বিশেষ করে জাঙ্কুক খুবই অবাক হয়ে গেল। তে এত সুন্দর গান পারে, ওকে আর কত রূপে দেখবে, কত ভাবে চিনবে। ওই দিন অনেক হাসি আনন্দ করে রাতে জাঙ্কুকরা বাসায় ফেরে। এরপরে কেটে গেছে বেশ কিছুদিন। জাঙ্কুকদের বাসায় খুশির সীমা নেই, কারণ জিমিনের বিয়ে ঠিক করেছে। জিমিন আর সুগা একজন আরেকজনকে ভালোবাসে। পরিবারের সম্মতিক্রমেই এই বিয়েটি ঠিক হয়েছে। বাড়িতে খুশির আমেজ, হই হই রই রই সাজ, কিন্তু তার মাঝেও জিমিনের মুখটা মলিন। জাঙ্কুক সেটা খেয়াল করলো। জাঙ্কুক খেয়াল করে জিমিনে ডুবে গেল। জিমিন আপু, আসবো? হ্যাঁ আয় জাঙ্কুক, বস। কি হয়েছে? আপু, বড় মার কি হয়েছে? বড় মার মনটা খারাপ। আসলে মা থেকে ফোন করেছিল আমার বিয়ের জন্য বাড়িতে আসতে বলতেছে, কিন্তু তে আসতে কোনো মতেই রাজি হচ্ছে না। ও নাকি ডাইরেক্ট কমিউনিটি সেন্টারেই আসবে, বাড়িতে আসবে না। মা এই জন্যই মন খারাপ করেছে। আমার একমাত্র মামাতো বোন এইখানে আছে, কিন্তু আমার বিয়েতে থাকবে না, আনন্দ ফুর্তি করবে না, এই কারণে মা মনটা খুবই খারাপ করে রেখেছে। ও আচ্ছা ঠিক আছে। তো আপু, তোরা মার্কেটিং করতে যাবি কবে? এই তো মার্কেটিং করব কালকে। আচ্ছা ঠিক আছে। তুই কাকে কাকে নিয়ে যাবি সাথে করে? থেকে তো বলেছিলাম মার্কেটিং এর কথা, কিন্তু ও যেতে রাজি হয়নি। শোন আপু, তুই যে কোনো মূল্যেই হোক থেকে একটু মার্কেটে নিয়ে আসিস, ওর সাথে আমার কথা আছে। আর আমি যে মার্কেটে যাব এই কথা বলবি, তুই যাবি আমাদের সাথে? হ্যাঁ আমি যাব, কিন্তু তুই থেকে বলিস না, বললে কিন্তু ও আসতে চাইবে। আচ্ছা ঠিক আছে। তো কালকে মার্কেটে দেখা হবে। শোন, তোরা আগে চলে যাস, আমি কিন্তু পরে আসবো। আচ্ছা ঠিক। জাঙ্কু, তুই কি তেকে পছন্দ করিস? হ্যাঁ আপু, তোর কাছে আমি মিথ্যা কথা বলবো না, আমি তেকে ভালোবেসে ফেলেছি, আর এই জন্যই আমি ওর কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিকঠাক করে নিতে চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, তো কালকে আমি মার্কেটে তোদের কথা বলার ব্যবস্থা করে দেবো। জাঙ্কু এই কথা শুনে বাইরে বের হয়ে গেল। পরদিন বিকেলবেলা ওরা সবাই মার্কেটে গেল। জিমিন আর তে মার্কেটে শাড়ি কেনাকাটা করছে। আপু, এই বেগুনি কালারের শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগবে। তখনই পিছ থেকে কেউ বলল, মোটেই না, এই কালারে আমার বউকে সুন্দর লাগবে। ভাইয়া, আপনি এই শাড়িটা আলাদা প্যাক করেন, ওইটা আমার বউকে দেব। আরে জাঙ্কু, তুই এসেছিস, আস বল। আপু, উনি আসবে, তুমি তো আগে বললে না। হ্যাঁ, এখানে বলার কি আছে? আমার বিয়ে, আমার ভাই আসবে না, এটা কি কখনো হতে পারে? জাঙ্কুক বস, দেখ শাড়ি পছন্দ কর। এরপরে তিনজনে মিলে শাড়ি পছন্দ করলো এবং অনেক কয়েকটা শাড়ি কেনাকাটা করলো। জাঙ্কুক তের জন্য কয়েকটি থ্রি পিস কিনলো, কিন্তু এই বিলটা জাঙ্কুক দিয়েছে এটা তে জানে না। তারপরে সেই থ্রি পিসের সাথে শাড়িটাও জিমিন সুযোগ বুঝে দিয়ে দিল। তারপরে জিমিন বলল, তে চল, আমরা এখন রেস্টুরেন্টে কিছু খাবার দাবার খেয়ে তারপরে তুই কলেজে চলে যাস হোস্টেলে, আর আমরা দুজন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে আপু, চলো, কিন্তু বেশি সময় দেরি করা যাবে না। আচ্ছা দেরি হবে না, চল। এই বলে তিনজনে রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিচ্ছে জিমিন। কিছুক্ষণ পর জিমিন তেকে বলল, তে তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। এই বলেই জিমিন চলে গেল। তে আর জাঙ্কুক চুপ করে বসে রয়েছে। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠল, তে শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে তুমি আমাকে ক্ষমা করে দাও, ওইভাবে আমার ওই দিন বলা উচিত হয়নি। আমি সেই দিনের পর থেকে অনেক কষ্ট পাচ্ছি, নিজে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে আমি এই অশান্তি থেকে রক্ষা পাবো না। দেখুন, প্রথমত আপনি কোনো অন্যায় করেননি, আর ক্ষমা করার প্রশ্নই আসে না। সেদিনকার কোনো ভুল ছিল না। আপনি যা বলেছেন তা তো সত্যিই বলেছেন। আমার ক্ষেত্রে তো এটাই ঠিক আছে, আমি অশিক্ষিত গ্রামের মেয়ে, আর আপনি ডাক্তার হয়ে বের হবেন, আপনার জন্য তো একটা স্মার্ট মেয়ে খুবই দরকার। আমার সাথে আপনার কখনোই যায় না।
নিহাতি পুপি আম্মা আমার কথা চিন্তা করে আপনার সাথে এই সিদ্ধান্তটা নিয়েছে, কিন্তু আসলে পুপি আম্মার এখানে একটু বোঝার ভুল ছিল। না, আসলে বড় মা আমাকে অনেক ভালোবাসে। দেখো, ছোটবেলা থেকেই তুমি আমাদের বাড়িতে আসলে বড় মা তোমাকে আমার থেকে বেশি ভালোবাসতো, আর এটা আমি নিতে পারতাম না। এই কারণেই আমি তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবতাম, কিন্তু আসলে আমি জিনিসটা বুঝতে পারিনি যে ওই দিনকার এইভাবে আমি কি বলছি রাগের মাথায় আমার মাথায় কাজ করেনি। প্লিজ তুমি আমার উপরে রাগ করে থেকো না। আমি আপনার উপরে রাগ করিনি। দেখেন, আপনি আমার সম্পর্কে ভুল বুঝতেছেন। আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে একটা কিছু করে নিজের পরিচয় করতে, কিন্তু সেদিন ফুপি আম্মা বলার কারণে আমি তাকে না করতে পারি, কারণ আমি ফুপি আম্মাকে অনেক ভালোবাসি। ফুপি আম্মা যদি আমার কাছে কিছু চায় আমি তাকে কিভাবে ফিরিয়ে দেবো? কিন্তু এখানে আপনি আমাকে যা যা বলেছেন, হ্যাঁ তখন আমার হয়তো অনেক খারাপ লেগেছে, আমি অনেক কান্না করেছি, কারণ আজকে আমার মা বেঁচে থাকলে আমার জীবনটা এরকম হতো না। কিন্তু পরক্ষণে আমি সেটা বুঝতে পেরেছি আপনার জায়গায় আমি থাকলে কি করতাম, আমি এই একই কাজ করতাম। কিন্তু এখন আপনি যেটা করছেন এটা আমার খুবই খারাপ লাগছে, কারণ আপনি আমাকে অনুগ্রহ করছেন। আমি কারো অনুগ্রহের পাত্রী হতে চাইনি। আমি আমার জীবনে একজন ভালোবাসার মানুষ চেয়েছি, কিন্তু কারো করুণা নয়। ঠিক আছে, আমি চেয়েছি আমাকে সবাই ভালোবাসুক, কিন্তু কেউ করুণা করুক এটা আমি কখনোই সহ্য করব না। আর আমি আশা করব এরপর থেকে আপনি আর কখনোই আমার জন্য ফুল পাঠাবেন না এবং আমার পিছে পিছে ঘুরবেন না। হ্যাঁ, আপনি অবাক হচ্ছেন, আমি জানলাম কিভাবে? আমি জানতে পেরেছি যে ওই ফুলগুলো আপনিই পাঠান, আর এই কারণে আপনার উপরে আমার বেশি রাগ হয়েছে। আপনি হয়তো আপনার এই একদিন ভুলের করা প্রায়শ্চিত্ত করার জন্য এই সমস্ত কিছু করছেন, কিন্তু আমি আপনাকে বলবো আপনি যদি এই সমস্ত কিছু না করেন তাহলেই বরং আপনার ভুলের প্রায়শ্চিত্ত হবে। আমি চাই আপনি আর কখনোই আমার সামনে না আসুন। আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে অনুভব করেছি, অনুগ্রহ নয়। যাই হোক, আমি আর কখনোই তোমার সামনে আসবো না, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, তুমি প্লিজ ওই বাড়িতে আসো। বড় মার দিকে আমি তাকাতে পারছি না, আমার খুব কান্না পাচ্ছে। জিমিনাপুর বিয়ে, আর এই বিয়েতে তুমি থাকবে না। বড় মা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু বড় মা কখনোই মুখ ফুটে বলছে না কিছুই কারো কাছে। প্লিজ আমি তোমার কাছে এইটাই চাই, আমি আর কখনো তোমার সামনে আসবো না। তুমি ওই বাড়িতে আসলে তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু প্লিজ তুমি ওই বাড়িতে আসো। এরই মাঝে জিমিনও চলে আসে। জিমিনকে দেখে উঠে দাঁড়িয়েই বলল, আপু, আমার এখন যেতে হবে হোস্টেলে, না হলে হোস্টেলের গেট আবার আটকিয়ে দেবে। ঠিক আছে, তো পরে তোমার সাথে দেখা হবে কমিউনিটি সেন্টারে। আচ্ছা, আজকে আসি। এই কথা বলেই তে চলে গেল, আর জাংকুকও বসে রইল। জাংকুক বুঝতে পারলো যে তে ওই বাড়িতে আসবে না। দেখতে দেখতে জিমিনের বিয়ের দিন চলে আসলো, আর জিমিনের গায়ে হলো। বাড়িতে সবাই হই হই রই রই শব্দ, কিন্তু তে এই বাড়িতে আসেনি। সবাই কমিউনিটি সেন্টারে চলে গেছে সুন্দর করে সেজে গুজে। জাংকুকও গিয়েছে। এই কয়েকদিন জাংকুক তেকে দেখেছে ঠিকই, কিন্তু লুকিয়ে, তে তা জানে না। সবাই খুব হই হই আনন্দ করছে এবং নাচাগানা করছে। তে একপাশে চুপ করে বসে আছে। তেকে দেখতে অনেক সুন্দর লাগছে। হলুদ একটি থ্রি পিস পরে তে এসেছে। এক্সকিউজ মি আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন ভাইয়া। আমার নাম কাই, আমি হলাম সুগা মানে বরের চাচাতো ভাই। ও আচ্ছা, আর আপনি? আমি হলাম তে, আমি জিমিনাপুর মামাতো বোন। ও, তাহলে তো আমরা বেআই বেআইন হয়ে গেলাম। তাহলে তো আমাদের ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, বন্ডিং, কি বলেন? হ্যাঁ, তা তো অবশ্যই। তো আপনি কি কিছু নিয়েছেন, ড্রিঙ্কস বা কিছু আমি এনে দেবো? না না না, কিছু লাগবে না, আমি আসলে আপনার সাথেই কথা বলতে এসেছি। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের বাসা কোথায়? আমাদের বাড়ি গ্রামে, কিন্তু আমি এইখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। ও আচ্ছা, তো আপনি কিসে পড়েন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এই তো ফাইনাল দেব। খুব ভালো। ওরা দুজন খুব হাসাহাসি করে কথা বলছিল, আর এই সমস্ত জিনিস দুজোড়া চোখ এক পাশে দাঁড়িয়ে থেকে দেখছিল। তার মাথাটা তো গরম হয়ে যাচ্ছিল। তোমরা তো বুঝছোই যে কে দেখেছে। তারপরে হঠাৎ করে তেকে একজন ডেকে নিয়ে গেল। আসলে জাংকুকই তেকে ডাক দিয়ে নিয়েছে ওখান থেকে। এরপর জাংকুক কাইয়ের কাছে এসে হ্যান্ডশেক করে বলল, এক্সকিউজ মি কাই, আমি হলাম জাংকুক, জিমিনের চাচাতো ভাই। ও আচ্ছা, তাহলে তো আমরা বেআই। হ্যাঁ আমরা বেআই, ঠিক আছে, কিন্তু ওই যে মেয়েটার সাথে কথা বললেন না, ও হলো আমার হবু স্ত্রী। ও আচ্ছা, আপনাদের বিয়ে ঠিক? হ্যাঁ, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে ওর পড়াশোনা কমপ্লিট হয়নি, তো তাই আমাদের বিয়েটা পেন্ডিং এ আছে। এনগেজমেন্ট হয়ে গেছে। ইটস ওকে, আমি আসলে এমনি ওনার সাথে কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে জাংকুক ভাই, আপনার সাথে পরিচিত হতে ভালো লাগলো। আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা, কিছু লাগলে বলবেন কিন্তু।
এইভাবে জাংকুক একটা মুখে ডেভিল মার্কা হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। এরই মাঝে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অনেক আত্মীয় স্বজন বাড়িতে চলে গিয়েছে, খাওয়া দাওয়ার পর্বও শেষ, শুধু নিজস্ব কিছু লোকই বাকি আছে। তে একটি প্লেটে বিরিয়ানি নিয়ে খেতে বসেছে। জাংকুক হঠাৎই তের সামনে এসে বলল, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। পানি? আপনিও তো এনে খেতে পারেন, আমি এখানে খাচ্ছি, আপনি দেখছেন না? হ্যাঁ দেখছি, একটু পানি এনে খাওয়াও না বাবা। বলতাম খাওয়ালে কি হবে? হ্যাঁ, একজন মানুষ তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়ালে কি হবে? তে প্লেটটা রেখে পানি আনতে চলে গেল। জাংকুক ওই প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। তে পানি এনে দেখে জাংকুক ওর প্লেট থেকে খাবার খাচ্ছে। কি ব্যাপার, আপনি এখান থেকে আমার বিরিয়ানি খাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি আমাকে পানি আনতে বললেন আর আপনি বিরিয়ানি খেলেন। আপনার এতই যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে আপনি এক প্লেট এনে খেতে পারলেন না? বাবা, একটু বিরিয়ানি তো খাইছি, আপনার কলিজাটা তো আর খাইনি, মাথাটা তো আর খাইনি। কি বলছেন এসব? হ্যাঁ, যা বলছি শুনুন, ওখানে পানি নিয়ে দাঁড়িয়ে থাকুন, আমার খাওয়া হবে তারপরে আমি পানি খাবো। এই বলে জাংকুক বিরিয়ানি খেতে লাগলো। তেও আর কি করবে, মাথা নিচে দিয়ে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক খেয়ে তারপরে প্লেটটা আবার তের কাছে এগিয়ে দিয়ে বলল, আর একটু বিরিয়ানি নিয়ে আসো না, সাথে একটু শসা নিয়ে এসো, একটু গোসও বেশি করে আনো। আপনি এনে খেতে পারেন না, আমাকে কেন বলছেন? আরে যাও না, কি হয়েছে, পানিটা দাও, আমি একটু পানি খাই। এই বলে পানির গ্লাস নিয়ে খেতে লাগলো আর প্লেটটা তের হাতে ধরিয়ে দিল। তেও চলে গেল বিরিয়ানি আনতে। বিরিয়ানি নিয়ে আবার জাংকুকের হাতে প্লেটটি দিল। জাংকুক খেতে শুরু করলো, তে দাঁড়িয়ে রইল ওইখানে। জাংকুক বিরিয়ানির অর্ধেকটুকু খেয়ে বাকি অর্ধেকটুকু তের হাতে দিয়ে বলল, আমি কিন্তু এটুকু করে খাইনি, আর শোনো, খাবার নষ্ট করা ঠিক হবে না, এইটুকু তুমি খেয়ে ফেলো। তোমার তো পেট ভরেনি, তোমারটা আমি খেয়ে ফেললাম, এখন কিন্তু শোধবোধ করে দিলাম, তোমারটা আমি নিয়েছি, আমারটা তোমাকে দিয়েছি, তুমি কিন্তু বলতে পারবে না যে আমি তোমার বিরিয়ানি খেয়েছি। এই বলে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে গেল। আর তে বিরিয়ানির প্লেট হাতে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। এখন ও কি করবে? বাধ্য হয়ে ওর ওই বিরিয়ানি খেতে হলো। ও আসলে খাবারগুলো নষ্ট করতে চায়নি, তাই ফেলেনি। সব অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেলে জিন ইউনোকে ডাক দিয়ে বলল, ইউনো, তেকে একটু হোস্টেলে দিয়ে আয় তো, অনেক রাত হয়ে গেছে, মেয়েটা একা একা কিভাবে যাবে। পাশে জাংকুকও বসা ছিল। ওই কথাটা শুনে বলে উঠলো, বড়মা, আসলে আমার ওদিকে একটু কাজ আছে, আমি তেকে দিয়ে আসি। সমস্যা নেই ইউনো, তোমার যেতে হবে না, তুমি এদিকটা সামলাও। এই বলেই ও বাইরে চলে গেল। ও তাড়াতাড়ি বাইরে গেল এই কারণেই যে, কারণ তে সাথে সাথে বলবে যে না, আমি আপনার সাথে যাব না। এই কারণে কারো কোনো কথার উত্তর না দিয়ে বাইরে চলে গেল। আর বাধ্য হয়ে তেকে ওর সাথে যেতে হলো। তে গাড়িতে উঠে বসলো। গাড়ি চালাচ্ছে জাংকুক। আপনি আমার সাথে এরকম শুরু করেছেন কেন? আপনাকে না বলেছি আপনি আমার সামনে আসবেন না, কিন্তু আপনি আমার খাবার নিয়ে খাচ্ছেন, আপনি এখন আমাকে হোস্টেলে দিয়ে আসছেন, কি সমস্যা আপনার? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তোমার সামনে না আসতে, আর আমিও তোমার সামনে আসতাম না, আমি ভেবেছিলাম, কিন্তু তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি যদি ওই বাড়িতে বিয়েতে আসো তাহলে আমি তোমার সামনে আসবো না, কিন্তু তুমি তো ওই বাড়িতে বিয়েতে আসোনি, তাহলে আমি কেন আমার কথা রাখবো? এই বলে জাংকুক একটা ডেভিল মার্কা হাসি দিল। আর তেও রাগে ফুসফুস করে চুপ করে রইল। মাঝে আর তাদের কোনো কথা হলো না। তেকে হোস্টেলে নামিয়ে দিয়ে জাংকুক আবার চলে আসলো। পরের দিন জিমিনের বিয়েতে খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। জিমিনের বিয়েতে জাংকুকের সাথে তের দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো খুব সুন্দরভাবে কেটেছে। তেও এখন আর বেশি একটা জাংকুকের উপর রাগ করে না, ভালোই এনজয় করেছে জাংকুকের সাথে। তারপরে বিয়ে শেষে অনুষ্ঠানে অনেক কান্নাকাটি শুরু হয়ে গেছে। জিন কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে। জিমিনও অনেক কান্না করে শেষমেশ বিদায় নিয়েছে। জিনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ এক কোনায় বসে প্রচুর কান্না করছে। কান্না করতে করতে তের চোখ মুখ ফুলে গিয়েছে। জিমিনকে ও বড্ড ভালোবাসতো, নিজের বোনের মতো। কিন্তু তের মনে আরো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখন কি ওর হোস্টেলে যাওয়া ঠিক হবে? প্রতিমাকে এরকম অবস্থায় রেখে ও হোস্টেলে কিভাবে যাবে? কিন্তু ওই বাড়িতে যাওয়া হচ্ছে তের পছন্দ না। ও এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এই সমস্ত ভাবনার মাঝে জাংকুক এসে বলল, তে চলো তোমাকে হোস্টেলে দিয়ে আসি। আমি হোস্টেলে যাব না। হোস্টেলে যাবে না মানে? তাহলে আমি ওই বাড়িতে যাব, পপি আম্মার কাছে। পপি আম্মাকে রেখে আমার হোস্টেলে যেতে ইচ্ছে করছে। সত্যি তুমি যাবে আমাদের বাড়িতে? হ্যাঁ যাব। চলো তাহলে, সবাই চলে গেছে। এরপরে জাংকুক, তে আর নেন্সি সবাই একসাথে বাড়িতে গেল। ওই দিন রাত্রে জিনের কাছেই তে ঘুমিয়েছে। এরপরে 2-3 দিন কেটে গেছে। জিন আর তেকে যেতে দেয়নি। জাংকুক গিয়ে কাপড় চোপড় কিনে এনেছে তের জন্য। তে এই বাড়িতেই রয়ে গেছে প্রায় 5-6 দিনের মতো। এরই মাঝে জাংকুক আর তের ভিতরে সম্পর্ক অনেকটা সহজ হয়ে গেছে। একে অপরের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি হয়েছে। জাংকুক তের ছোট ছোট অনেক বিষয় খেয়াল রেখেছে, যা তেকেও মুগ্ধ করেছে। এরপরে তের হোস্টেলে যাওয়ার সময় হয়েছে। তে আজকে হোস্টেলে চলে যাবে। পুপিমা, তো আমি এখন আসি। শোন তে, তোকে একটা কথা বলবো।
জিমিন এখন বাড়িতে নেই, বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও খুব খারাপ লাগতেছে। তুই তোর ইয়ার ফাইনাল পরীক্ষাটা এখানে বসে দে না প্লিজ মা, তোর কাছে আমার একটু অনুরোধ রইল, মার এই কথাটি শুনবি না? আচ্ছা ঠিক আছে পপি আম্মা, আমার পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে, তো আমি তাহলে 15 দিন আগে এখানে চলে আসবো। 15 দিন না, তুই 1 মাস আগে আয়। পরীক্ষার আগে আগে তো একটু ভালো মতো পড়তে হবে, না হলে তুই কিভাবে পারবি বল? হোস্টেলে কি আর ভালো মতো পড়া যায়? আচ্ছা ঠিক আছে আমি আসবো, তাহলে আমি জাঙ্কুককে পাঠিয়ে দেবো, তুই ওর সাথে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপরে তে চলে যায়। এইভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে জাঙ্কুক আর তের ভিতরে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে। মাঝে মাঝে জাঙ্কুক তের সাথে টুকটাক কথাও বলেছে ওর কোচিনের সামনে গিয়ে। আগে তে যেমন জাঙ্কুককে ইগনোর করতো, দেখলে মাথা নই রাখতো, কিন্তু এখন আর তেমনটা করে না। জাঙ্কুকের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক হয়েছে। তে জাঙ্কুকদের বাসায় এসেছে প্রায় 15 দিন হয়ে গেছে। তে প্রতিদিনই রাত জেগে পড়াশোনা করতো। তে জিমিনের রুমেই থাকে, জিমিনের পাশের রুমে জাঙ্কুকের রুম। তে প্রতিদিনই খেয়াল করে জাঙ্কুকের রুমে তে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ জাঙ্কুকের রুমেও লাইট জ্বলে। তে ঘুমাতে গেলেই জাঙ্কুকের রুমের লাইট নিবে। তে ব্যাপারটা বুঝতে পারে যে তে যেন ভয় না পায়, তাই জাঙ্কুক রুমের ভিতরে সজাগ থাকে। হঠাৎই একদিন সন্ধ্যাবেলা তে দেখে ওর টেবিলের উপরে এক বাটি নুডলস রাখা, আর নিচে একটা কাগজ। কাগজে লেখা ছিল, জীবনে প্রথমবার নুডলস রান্না করলাম, খেয়ে দেখো কেমন হয়েছে, যদি খারাপ হয় তাও কষ্ট করে খেয়ে নিও। আর তোমার পড়া শেষ হলে একটু ছাদে আমার সাথে দেখা করতে আসবে, তোমার সাথে জরুরি কথা আছে। হ্যাঁ আমি জানি তুমি বলবে যে আমি কি অত সময় সজাগ থাকি, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিনে যে তুমি না ঘুমানো পর্যন্ত আমি। চিঠিটি পড়ার সাথে সাথেই তের মনের ভিতর কেমন উথল পাতাল শুরু হয়ে গিয়েছে। ওর আজকে পড়তে একটু মন করছে না, ইচ্ছে করছে ও এখনই ছাদে গিয়ে জাঙ্কুককে জিজ্ঞাসা করতে চাইছে যে কি বলতে চাইছে। কিন্তু তারপরও তে কোনো মতে 12টা পর্যন্ত পড়ে তারপরে ছাদে গেল। ছাদে ঘুটঘুটে অন্ধকার, তের চোখে কিছুই দেখছে না। কত দূর আগতে ধাপাস করে পড়লো জাঙ্কুকের গাঢ়। ও বাবা গো, এই তো দিল আমারে হালুয়া বানিয়ে। এই সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে দেখতে পারিনি আপনি এখানে বসে রয়েছেন, আমি তো ভেবেছিলাম আপনি দাঁড়িয়ে থাকবেন। ও আর কথা বলো না, আমাকে হালুয়া বানিয়ে এখন সরি বলা হচ্ছে। এখন তুমি বলো আমাকে কি ক্ষতিপূরণ দেবে? ক্ষতিপূরণ? আমি আবার আপনাকে কি ক্ষতিপূরণ দেব? আর আপনার কি হয়েছে? আপনি যে বারবার বলছেন হালুয়া হয়েছে, আপনি কোথায় ব্যথা পেয়েছেন? আমি যে জায়গায় ব্যথা পেয়েছি ওই জায়গায় তুমি মলম লাগাতে পারবে? হ্যাঁ হ্যাঁ লাগাতে পারবো, বলেন কোথায়? জাঙ্কুক তের হাতটা নিয়ে ওর বুকের মাঝে ধরল। জাঙ্কুক তের হাত ধরার সাথে সাথে তের সারা শরীর শিহরিত হয়ে উঠল। বুকের ভিতর ধুকপুক ধুকপুক শুরু করলো। হার্টবিট যেন বেড়ে গেল, হৃদয়টা যেন এখনই ছুটে পড়ে যাবে দেহ থেকে। এদিকে জাঙ্কুকেরও একই অবস্থা, জাঙ্কুকের হার্টবিটও ধুক করছে। দুজন দুজনের হার্টবিটের আওয়াজ পাচ্ছে। তে ছটকা টান দিয়ে হাতটি সরিয়ে নিল এবং কি কি বলতে দেখেছেন আমাকে? তাড়াতাড়ি বলুন, আমার এখনই যেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। তে তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি, তুমি একটু মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। শোনো তে, আসলে বড় মা তোমার বিয়ের জন্য আলাপ করছে। আমি শুনলাম বড় বাবার সাথে বললো তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার পরে তোমার বিয়ের কথাবার্তা পাকা করবে, আর ইন্টার পরীক্ষার পর তোমার বিয়ে দিয়ে দেবে। তে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে এত ভালোবাসি যে আমি তোমাকে নিজেও বলে বোঝাতে পারবো না। তুমি প্লিজ এই বিয়েটা তুমি করো না। তোমাকে এক নজর দেখার জন্য আমি আমার কলেজে ছুটির পর একটা প্রাইভেট পড়াই, কারণ তুমি যখন কোচিং করতে আসো তখন আমার তার অনেক আগে কলেজ শেষ হয়ে যায়, তাহলে আমি এত সময় কোথায় থাকবো? তাই আমি একটা প্রাইভেট পড়িয়ে তারপর আমি প্রতিদিন তোমাকে দেখতে যাই তোমার কোচিং এর সময়। কি আপনি প্রাইভেট পড়ান? আপনার তো টাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আমার টাকার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে দেখার প্রয়োজন ছিল, তাই আমি প্রাইভেট পড়াতাম। আর আমি তোমার কলেজের সামনে থেকে আমার বাসায় আসতাম, ওই রাস্তা দিয়ে আসতে আমার বাসায় অনেক সময় লাগতো, কিন্তু এর থেকে সহজ পথ আছে, কিন্তু আমি তোমার ওই রাস্তা দিয়ে আসতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি একদিন না দেখতে পেলে আমার বুকের ভিতরে অনেক ব্যথা করতো, আনচান হতো, মনে হতো আমার জীবনে আজকে কি যেন হয়। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি অনেক দুঃখিত। আমি ফুপি আম্মাকে অনেক ভালোবাসি, তারা যদি আমার জীবনে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমি তাদেরকে না বলতে পারবো না। শোনো তে, তোমাকে কিছুই করতে হবে না, আমি সবকিছু ঠিক করে দেবো। আমি বড় মার সাথে কথা বলবো তোমার আর আমার বিয়ের বিষয়ে, কিন্তু তুমি শুধু না করো না, তুমি শুধু আমার পক্ষে থেকো, তাহলেই হবে, আর বাকি সবকিছু আমি ঠিক করে দেবো। এই বলেই জাঙ্কুক হেঁচকা টান দিয়ে থেকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তে চুপ করে রইল, যেন শীতল হয়ে গিয়েছে। কেউ কিছু বললো না, নিজেকে ছাড়িয়েও নিল না, আর জাঙ্কুককেও জড়িয়ে ধরলো না। জাঙ্কুক যেন পরম আবেশে হারিয়ে গেল তের মাঝে।
হঠাৎ জাঙ্কুকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। এরপর কেটে গেল প্রায় আরো অনেক দিন। তের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তের কলেজ কিছুদিনের জন্য বন্ধ, তে বাড়িতে যাবে, কিন্তু জাঙ্কুক এটা মেনে নিতে পারছে না। এতদিন ও তেকে ছাড়া কিভাবে থাকবে। তাই জাঙ্কুক গেল ওর বড়মার রুমে। বড়মা আসবো? হ্যাঁ জাঙ্কুক আয়। বড়মা তোমার সাথে আমার একটু কথা ছিল। কি বলবি বল। বড়মা আমি তেকে ভালোবাসি। কি? হ্যাঁ বড় মা, তুমি যেটা শুনছো সেটাই। আমি তেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, আর ওকে আমি এই 2-1 দিনের ভিতরে বিয়ে করব। জাঙ্কুক তুমি কি বলছো? তুমি কি ভেবে বলছো? আমরা তো তের জন্য বিয়ে ঠিক করেছি, ইভেন আমরা কথাবার্তাও পাকা করতে চাইছিলাম এই 2-1 দিনের ভিতর। বড় মা আমি জানি তুমি তের বিয়ে ঠিক করেছো, আমি আগে ভুল করেছি, এই ভুলের ক্ষমা কি তুমি আমাকে করবে না? ছেলে মেয়েরা তো কত ভুল করে, কিন্তু মা বাবা তা শুধরে নেয়। তুমি কি আমার এই ভুলটা ক্ষমা করতে পারবে না? ক্ষমা করতে পারবো, কিন্তু তুমি পরে রিগ্রেট করবে না তো তোমার এই সিদ্ধান্তের কারণে? না বর্মা, আমি রিগ্রেট করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তের সাথে কথা বলে দেখি, ও যদি রাজি হয় তাহলেই সবকিছু হবে, আমার হাতে তো আর এখন কিছুই নেই। আচ্ছা ঠিক আছে বর্মা, তুমি তের সাথে কথা বলে আমাকে জানিও। এরপরে দিন তের সাথে কথা বলে এবং তেও সম্মতি জানায়, কিন্তু তে চেয়েছিল বিয়েটা ওর ইন্টার পরীক্ষার পর হোক, কিন্তু জাঙ্কুক চাইছে বিয়েটা আগেই হোক। তবে সবার সম্মতিক্রমে এখন বিয়েটা হয়ে যায়। আজকে তে আর জাঙ্কুকের বিয়ে, খুব সুন্দরভাবে ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। তে বাসর ঘরে বসে রয়েছে, হঠাৎই দরজা খোলার আওয়াজে তে সামনের দিকে তাকায়। বুকের ভিতর একটু অজানা ভয় কাজ করছে। জাঙ্কুক ভিতরে এসে দরজাটি লাগিয়ে দেয়। এরপরে খাটের উপরে বসে তেকে বলে, তে আমি জানি না তুমি এই রাতটা নিয়ে কি কি ভেবে রেখেছো, কিন্তু আমি এই রাত নিয়ে অনেক কিছু ভেবে রেখেছি। বাকি 5 জনের মতো আমাদের বাসর রাত হবে না। আমি চাই তুমি আর আমি আজকে সারা রাত গল্প করি। চলো আমরা দুজন ছাদে যাই, আকাশের নিচে বসে আমাদের দুজনের মনের কথা একে অপরের সাথে শেয়ার করি, তবে এই কথার মাঝে কোনো কষ্টের কথা থাকবে না। এই বলে জাঙ্কুক তের হাত ধরে ছাদে নিয়ে গেল, আর ওরা সারা রাত্র আকাশের নিচে বসে চাঁদ দেখতে দেখতে গল্প করলো। এইভাবেই ওদের ভালোবাসা পূর্ণতা পেল। একটা ঝগড়া আর ভুলের মাধ্যমে একটা ভালোবাসার সৃষ্টি হলো।